আগস্টের শেষে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূর মানে নুরুল হক নূর জাতীয় পার্টি এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে বিরাট মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার পর যখন সেনাবাহিনী তাকে বেধড়ক পেটালো এবং তারপর দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরো কয়েকবার জাতীয় পার্টি এখন নিষিদ্ধ করতে হবে, এতদিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে, এত ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে, এসব হুঙ্কার তিনি, তার দল, হাসনাত আব্দুল্লাহরা মানে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সমমনা দলগুলো, এমনকি জামায়াতে ইসলামী ছাড়বার পরেও যখন ডক্টর ইউনূস কর্ণপাতই করলেন না এবং মানে সরকারের কোনো হেলদোলই দেখা গেল না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে, তখনই বুঝতে বাকি ছিল না যে সরকার মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে যে ধরনের আন্তর্জাতিক চাপের মুখে আছে সেই চাপই এখনো তারা হজম করে উঠতে পারে নাই। কাজেই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত অন্য কোনো দলকে আপাতত নিষিদ্ধ করার দুঃসাহস ডক্টর ইউনূস সরকার করবেন না। এই দুঃসাহস দেখানো এখন আরো অসম্ভব হয়ে পড়েছে গত কয়েক মাসে যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল এসে জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কি করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এই বিষয়ে আলাপ করেছেন। এই বিষয়টি একেবারে অসম্ভব হয়ে পড়েছে যখন নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ভারত এবং ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব, কাজেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে ইউনূস সরকারকে। এবং অজিত দোভাল সেখানেই থেমে যান না, এরপর যখন আবারও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থকের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত ও যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনূস সরকারের সামনে পথ নাই, তখন ইউনূস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব। আর ভাবুন তো কমনওয়েলথ মহাসচিব কি করে গেলেন। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে এসে ঢাকায় এসে জাতীয় পার্টির দুটো ভাগ মানে এই জুলাইয়ে 2025 সালে আবার জাতীয় পার্টি এমন দুর্দিনে দুভাগ হয়ে গেছে, সেই দুভাগকেই ডেকে কমনওয়েলথ মহাসচিব রীতিমতো সাধাসাধি করতে থাকলেন যে কি পরিস্থিতি ইউনূস সরকার সৃষ্টি করতে পারলে তারা নির্বাচনে যেতে পারবে সেই বিষয়টা যাতে কমনওয়েলথ মহাসচিবকে তুলে ধরেন। আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে হচ্ছেন তিনি যিনি কিনা রীতিমতো অনলাইন বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গেও আলাপ করেছেন যে আওয়ামী লীগ কি হলে নির্বাচনে আসতে পারবেন এবং সফরের শেষ দিন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে কমনওয়েলথ মহাসচিব পরিষ্কার বলে এসেছেন জাতীয় পার্টির নির্বাচনে আসার ব্যবস্থা তো তাকে করতেই হবে, তাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও কিভাবে নির্বাচনে নিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে। কাজেই ডক্টর ইউনূস মহা জ্বালায় আছেন, বিরাট চাপে আছেন। আর ওদিকে জাতীয় পার্টি বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নির্বাচনে আনার উপায় ডক্টর ইউনূস খুঁজে পাবেন কিনা তা নিশ্চিত না হলেও জাতীয় পার্টিকে নির্বাচনে ঠেকানোর দুঃসাহস কিছুতেই করবেন না ইউনূস, সেই সাধ্য তার নাই। কাজেই জাতীয় পার্টির দুই অংশই মানে জাতীয় পার্টি 2025-এর জুলাইয়ে দুভাগ হয়ে গেল। জিএম কাদের এক অংশ আর আরেক অংশে নেতৃত্বে গেলেন আনিসুল ইসলাম মাহমুদ। জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই পুরো আওয়ামী লীগ আমল জুড়েই বারবার নির্বাচিত হয়েছে। 2008, 2014, 2018, 2024 সবগুলো সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন, সবগুলো নির্বাচনে তারা সংসদ সদস্য মনোনীত হয়েছেন এবং এই ব্যক্তিরা রীতিমতো আওয়ামী লীগ আমলে মন্ত্রী পদে ছিলেন। দেখেন আনিসুল ইসলাম মাহমুদ বা জাতীয় পার্টির নেতৃবৃন্দ আসলে সহজ নেতৃবৃন্দ নন, মানে এরা মানে হঠাৎ করে ভুইফোর রাজনীতি করতে আসেন নাই। এরা জিয়ার আমল থেকে, আনিসুল ইসলাম মাহমুদ যেমন জিয়ার আমলে বিএনপি করতেন তখন থেকে তিনি ক্রমাগতভাবে চট্টগ্রামে তার আসনে কিন্তু নির্বাচিত হয়ে আসছেন। সেই আনিসুল ইসলাম মাহমুদ এখন বলছেন যে তিনি তার অংশের জাপাকে নিয়ে 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং সেই জোটে এসে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি থেকে 2001 সালে আলাদা হয়ে গিয়ে আলাদা জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু। মানে আনোয়ার হোসেন মঞ্জু তো শেখ হাসিনার আমলেও যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন সেই এরশাদের আমল থেকে। কাজেই এরা সব ঘাঘু পলিটিশিয়ান। এই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ এরা মিলে এখন 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং 6ই ডিসেম্বর এই
জোটের ঘোষণা আসতে পারে। বুঝতেই পারছেন এই ধরনের ব্যক্তিরা, মানে যাদের সঙ্গে রীতিমতো নিয়ম করে, মানে তারা আমলের পর আমল ধরে মন্ত্রী ছিলেন, এরশাদের আমলে মন্ত্রী, বিএনপি আমলে কেউ মন্ত্রী, আর আওয়ামী লীগ আমলে তো ছিলেনই, এদের সঙ্গে কূটনৈতিকদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। রীতিমতো গ্রিন সিগন্যাল না পেয়ে গেলে এই টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অর্থবিত্তের মালিক এই ব্যক্তিরা, যাদের নিজেদের খুবই শক্ত সংসদীয় আসন আছে, তারা আমরা নির্বাচন করব বলে যে ঝাঁপ দিয়ে সংবাদ মাধ্যমে জানান দিতে আসেন নাই, সেটা খুব পরিষ্কার। এখন 16টি দলের যে জোট তারা গঠন করতে যাচ্ছেন সে সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যিনি কিনা 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু তিনি সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন। তো এই আনিসুল ইসলাম মাহমুদকেও কিন্তু 5ই আগস্ট জাতীয় পার্টির নেতা হিসেবেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় নিয়ে গেছিলেন, তখনও তিনি জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনকেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আনিসুল ইসলাম মাহমুদ তিনি এখন বলছেন যে তারা যে 16 দলের রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন, এই জোট শুধু নির্বাচনী জোট নয়, এই জোট ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আমরা এখনো জানি না, যদি অংশ নিতে না পারে অন্তত 25% ভোট রয়েছে, এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে। যারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে। আরে হাসনাত আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, এবি পার্টি, মানে এসব সব দলের ভয়টা তো সেখানেই যে জাপা দিয়ে আপা চলে আসবে, যে আপা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসতে পারে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, তাহলেও জাতীয় পার্টিতে যে ধরনের জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তাদের সংসদীয় আসন আছে, রাজনৈতিক উপস্থিতি আছে, কূটনৈতিক যোগাযোগ আছে, তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আসার জন্য আওয়ামী লীগের সাথে যেমন একটা রাজনৈতিক জোট কৌশলের আশ্রয় নিতে পারে, ঠিক তেমনি তারা যে ধরনের ভোট কাড়বেন তাতে এসব এনসিপি টেনসিপি বা এবি পার্টি বা যারা এখন নির্বাচনে গিয়ে রীতিমতো সংসদ সদস্য হয়ে পড়ার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন শেষ করে দেবে এই জাপা। এখন আনিসুল ইসলাম মাহমুদের কিন্তু অবস্থান খুব শক্ত। মানে বলেন তো কি রহস্যে শেখ হাসিনার আমলের মন্ত্রী এবং শেখ হাসিনার সর্বশেষ যাকে এরা আমিডামিন নির্বাচন বলে, সেই আমিডামিন নির্বাচনেও যিনি কিনা বিরোধী দলের উপনেতা ছিলেন, তিনি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, স্বাভাবিক পেশা জীবন কাটাচ্ছেন বলুন তো? কারণ চট্টগ্রামের এই প্রভাবশালী পরিবারের ব্যক্তিটি আনিসুল ইসলাম মাহমুদ, উনি খুব ঘনিষ্ঠ, এমনকি ডক্টর ইউনূসের সঙ্গে পারিবারিকভাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এখন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, এরা সব বাড়িতে বসে একসাথে আড্ডা দেন, কবিতা আবৃত্তি করেন। এসব ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছড়িয়ে পড়ে। কাজেই এদের ভিত্তিটা শক্ত, এদেরকে নাড়া দিয়ে দেবেন ওই হাসনাত আব্দুল্লাহ আর নুরুল হক নুরু, এর কোনো সম্ভাবনাই নাই। এখন এর সঙ্গে দেখেন, উনাদের সঙ্গে এসে এই জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশের সঙ্গে যারা এসে যোগ দিয়েছেন, তার সঙ্গে তো এমনিতেই এবিএম রুহুল আমিন হাওলাদার তার অংশের জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আছেনই, এদের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছেন তার মধ্যে কট্টর বিএনপি ঘরানার সাংবাদিক শওকত মাহমুদ আছেন। তিনি বিএনপি থেকে এই নমিনেশন নিয়ে নির্বাচন করেছিলেন বোধহয় 2018-তে। তো সেই শওকত মাহমুদ এখন তো আলাদা দল করেছেন জনতা পার্টি নামে, সেই শওকত মাহমুদের দল যোগ দিচ্ছেন। এদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ। এই অ্যাডভোকেট মহসিন রশিদকে, যিনি প্রথম হাইকোর্টে গিয়ে এই মামলা দায়ের করলেন যে ইউনূস সরকার 106 অনুচ্ছেদ অনুযায়ী যে বলছে যে আপিল বিভাগের একটা রেফারেন্স নিয়ে গঠিত হয়েছে, এটা সত্যি হতে পারে না, এই সরকারটি অসাংবিধানিক। মানে ঘাঘু সব লোক, শক্তিশালী সব লোক, যিনি কিনা সেই গত বছরই মামলা ঠুকে দিয়েছেন যে ইউনূস সরকার অসাংবিধানিক, সেই আইনজীবী মহসিন রশিদও আছেন কিন্তু এই আনিসুল ইসলাম মাহমুদের এই জোটের মধ্যে। এছাড়া তো বললামই, আনোয়ার হোসেন মঞ্জু নিজেই তো একাই 100, পিরোজপুর 2 থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ইত্তেফাকের মালিক। এই আনোয়ার হোসেন মঞ্জুদেরও প্রভাবের গল্পটা বলি, যে ধরেন তিনিও তো শেখ হাসিনার আমলেরও মন্ত্রী। তো তিনি সেপ্টেম্বর 2024-এ কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতার হওয়ার 4 ঘন্টার মধ্যে এই ইউনূস সরকারকে, শেখ হাসিনা আমলের মন্ত্রী সংসদ সদস্য এই আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিতে হয়েছিল তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আছে এই যুক্তি দেখিয়ে। বুঝতেই পারছেন, আওয়ামী লীগের মৃত্যুশয্যায় থাকা, বার্ধক্যের ভারে নুয়ে পড়া নেতা কর্মীরাও যখন, মানে সাবেক মন্ত্রীরাও যখন সব জেলে আর একবার আদালতে যাচ্ছেন আর ফিরছেন, কারাগারে আদালতে যাচ্ছেন আর কারাগারে ফিরছেন, এই ভিডিও নিয়মিত প্রকাশ হচ্ছে, তখন আনোয়ার হোসেন মঞ্জুদের ক্ষমতাটা
কত শক্তিশালী এবং কতটা প্রভাব বিস্তারী সেটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয় না। জিএম কাদের অংশ কিন্তু বসে নাই। জিএম কাদেরের অংশ মানে যাদের কাছে লাঙ্গল মার্কাটা এখন আছে, এবং জিএম কাদের অংশ শামীম হায়দার পাটোয়ারি তার মহাসচিব, যেই অংশটি আসলে নুরুল হক নুরুরা যখন দলবল নিয়ে ওই জাতীয় পার্টি ভাঙতে গেলেন, এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই ঘোষণা নিয়ে ওই অফিসের দিকে গেলেন, যারা অফিসে থেকে অফিস রক্ষা করলেন, দল রক্ষা করলেন এবং নুরুল হক নুরুদের প্রতিহত করলেন, সেই জিএম কাদের অংশ এখন বলছে তারা 300 আসনেই প্রার্থী দেবে। এবং এরই মধ্যে রংপুর বিভাগের 33টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। রংপুর বিভাগের প্রার্থীরা এখন ঢাকায় অবস্থান করছেন এবং জাতীয় পার্টির এই জিএম কাদের অংশ বলছেন যে তাদের যত প্রার্থী তার বাইরেও তারা নতুন প্রার্থী দেওয়া সহ আরো অনেক চমক দেবেন। এখন কি ধরনের চমক দেবেন, মানে তারা আসলে কাদেরকে তাদের প্রার্থিতা বা তাদের লাঙ্গল প্রতীক তুলে দিচ্ছেন সেটা দেখবার জন্যও কিন্তু তার মানে অপেক্ষা করতে হবে। এবং এর বাইরে তারা যে চমক দেখিয়েছে, তারা আবার এভার কেয়ার হাসপাতালে বিএনপি নেত্রী খালেদা জিয়া রোগ সজ্জায় সেখানে বিএনপি নেত্রীকে দলে বলে দেখতে গিয়ে জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে এসেছেন, খালেদা জিয়ার রোগ মুক্তির প্রার্থনা করে এসেছেন এবং সেখানে তাদের গয়েশ্বর চন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের সঙ্গে যে কথা হয়েছে সেই